হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা এবং আমার সঙ্গীতা বিদেশ ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা চলেছি ঘাটশিলার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ আমরা সকালবেলা একদম ভোরবেলাতেই বেরিয়ে পড়েছি। এখন 5টা মতন বাজে, ভোর 5টা। আমাদের 6:30টায় ট্রেন আছে, 6:20-তে হাওড়া থেকে। তো আমরা হাওড়া স্টেশনের দিকেই যাচ্ছি। একটা ক্যাব বুক করে নিয়েছি। এখন পুরো চারিদিকটা অন্ধকার, মনে হচ্ছে রাত্রেবেলায় বোধহয় বেরিয়েছি। তো আমরা ট্যাক্সিতে চলেই এসেছি হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে ঢুকেই দেখছি একটা বন্দে ভারত একদম আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। তো বন্দে ভারত ট্রেনে এখনও পর্যন্ত আমরা উঠিনি, তাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা কেমন। আর এই যে লাল রঙের যে ট্রেনটা আমার ডান দিকে দাঁড়িয়ে আছে, সেটাই হচ্ছে আমাদের ট্রেন। এটা হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস, ঘাটশিলা যাওয়ার জন্যে। খুব ভালো ট্রেন, কিন্তু আসার ট্রেনটা খুব একটা ভালো না, মানে একটু লেট করে, কিন্তু যাওয়ারটা খুব ভালো, সুপারফাস্ট। তো আমরা চলেছি, দেখি এবার সিট কোথায় আমাদের পড়েছে। তো এই আমাদের যেখানে সিট সেখানে আমরা চলেই এসেছি আমাদের সিট নাম্বার ধরে। আর দেখতেই পাচ্ছ যে আমার সামনে টেবিল, কি সুন্দর একটা, বেশ সুন্দর একটা টেবিল। যেহেতু চেয়ার কারে আমরা উঠেছি, তো সামনে এরকম টেবিল কিন্তু সবার থাকে না। তো যেখানে সিটগুলো এসে শেষ হচ্ছে আর এই পাশ থেকেও সিটগুলো এসে শেষ হচ্ছে একটা কামরার মধ্যে, ঠিক সেই জায়গাটা, সেই পয়েন্টটাতেই এরকম একটা টেবিল থাকে। তো আমাদের সেটাই হয়েছে। তো চলো এবার ঘাটশিলায় গিয়ে ভিডিও করি। বাবু এখানে কি করছে? আমরা এখন ঘাটশিলা স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে ঘাটশিলা। এবার এখান থেকে নেমে একটা অটো বুক করে আমরা সাইট সিন করব। কোনো হোটেল নেব না, জাস্ট সারাদিন সাইট সিন করবো, করে তারপরে আবার আজকেই আমরা বিকেলবেলায় চলে যাব বাড়ি। তো এবার যাব, গিয়ে দেখি কোথায় বাইরে বেরিয়ে, কোন দিক থেকে বাইরে বেরোনো যায়, এবং বেরিয়ে সেখানে একটা গাড়ি বা অটো যা এখানে অ্যাভেলেবেল থাকবে সেটাই বুক করবো। হচ্ছে প্ল্যাটফর্ম, এখন বাজে 10:45। এখন 10:45 বাজে। আমরা এখন ঘাটশিলার অটোতে উঠে পড়েছি। এখান থেকে অটো বুক করেছি একটা। এখানে বেশিরভাগ সব পর্যটক অটো করেই ঘোরে। এখানে মানে গাড়ি, 4 চাকার যে গাড়ি, ওই রকম গাড়ির অ্যাভেলেবেলটা আছে, কিন্তু এরকম অটো করেই বেশিরভাগ, সব মানে যত স্পট আছে সব অটোতেই ঘোরা হয় বেশিরভাগ। আমরা গাড়ি বুক করিনি, অটোই বুক করেছি। আর আমরা যাব হচ্ছে 9টা স্পট। তো সেই 9টা স্পটেরই সাথে সেভাবেই কথা হয়েছে। তো আমরা যাব হচ্ছে রামকৃষ্ণ মঠ, বিভূতিভূষণ বাড়ি মানে গৌরীকুঞ্জ, আর রাতমোহনা, সিদ্ধেশ্বর হিলটপ, আর গালুডি ব্যারেজ, ফুলডুঙ্গি পাহাড়, বুরুডি লেক, আর ধারাগিরি ওয়াটারফল, আর রঙ্কিনী দেবীর মন্দির। এই কটা আমাদের স্পট ঘোরার কথা আছে সারাদিন। তো চলো, আমরাও খুব এক্সাইটেড আছি কিভাবে, মানে কোন কোন জায়গা ঘুরবো না ঘুরবো, আর তার সাথে তোমরাও দেখতে পাবে। আর একটা অটোতে আমরা বসে আছি, এখানে বাবু বসে আছে। বাবু, কেমন লাগে ঘুরতে? আচ্ছা, বিদেশ একটু বাইরে গেছে, আসছে, তারপরে আমরা স্টার্ট করবো জার্নি। তোমরাও দেখতে পাবে। সাইট সিনগুলো তো নেটে দেখেছি, খুব ভালো লেগেছে। এবার স্বচক্ষে দেখবো, দেখি কেমন লাগে। চলো আবার গিয়ে ভিডিও করি। আমাদের প্রথম স্পট হচ্ছে রামকৃষ্ণ মিশন। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনে এসছি আজকে, যেহেতু 1 জানুয়ারি কল্পতরু উৎসব। তো রামকৃষ্ণ মিশন তো খুব ভালো জায়গা একটা। তো কল্পতরু উৎসবের হিসেবে আমাদের কলকাতায় যে বেলুড় মঠ আছে, দক্ষিণেশ্বর আছে, সেখানে তো অসম্ভব ভিড়। কল্পতরু উৎসবে আমি কোনোদিনও যাইও নি। তো এখানকার রামকৃষ্ণ মঠে এসছি, বেশ নির্জন, ভালো লাগছে। এখানে থাকারও ব্যবস্থা আছে মনে হয়। এখানে আগে থেকে বুক করে আসলে থাকারও ব্যবস্থা আছে। তো যাই মঠের ভেতরে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই হচ্ছে মঠের ভেতরটা। কৃপালয়া। আমরা রামকৃষ্ণ মঠ দর্শন করে তারপরে চলে এসেছি গৌরীকুঞ্জে। এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। তার প্রথমা স্ত্রী গৌরীর নাম অনুসারে এই বাড়িটার নাম হয়েছে গৌরীকুঞ্জ। তো এখানে একটা মিউজিয়াম মতন আছে। তো তিনি কি করতেন না করতেন, কোথায় বসে তার সাহিত্য রচনা করতেন, তার বাড়ি, তার ঘর এবং তার পরিধান বস্ত্র,
এই সমস্ত জিনিস এই মিউজিয়ামে রাখা আছে। তো এখানে ভিডিও করা বারণ আছে, তো আমি কিছু কিছু ক্লিপ নিতে পেরেছি। আর বাড়ির মানে ভেতরে আর কি, আর এটা তো বাইরেটা। এখানে বাচ্চাদের স্কুলও হয়, এখানকার যে বাচ্চারা আছে তাদের স্কুলও হয় এখানে। আর এইখানে এই যে ছবির মাধ্যমে তিনি কি করতেন না করতেন সেগুলো সব তুলে ধরা আছে ছবির মাধ্যমে। এইটা হচ্ছে ওই রাতমোহনা, যেখানে তিনি বসে আর কি তার সাহিত্য রচনা করতেন। সুবর্ণরেখা নদীর ধারে কি করতেন, সেখানে বসে বসে তিনি যে এতগুলো উপন্যাস লিখেছিলেন সেগুলোরই ছবি তুলে ধরা আছে। এবং এখানে যেই সব সিনারিগুলো আছে সেগুলোই হচ্ছে এখানকার যে সাইট সিন মানে স্পটগুলো, এবং সেই সব জায়গাগুলো আমরা ঘুরেছি। তো আস্তে আস্তে তোমরাও সেগুলো দেখতে পাবে। আর এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। খুব বেশি বড় এলাকার, অনেক বড় এলাকা জুড়ে নয়, একটা ছোটোখাটো এলাকার মধ্যেই বাড়িটা আছে। তারপর আমরা ওনার বাড়ি দেখার পরে আমরা চলে যাচ্ছি রাতমোহনায়, যেখানে আর কি খুব ফেমাস জায়গা, যেটা সুবর্ণরেখা নদী স্রোত এবং তার সাথে ঝর্ণাও আছে এখানে। তো আমরা এই ব্রিজটার ওপর থেকে যাচ্ছি, এই ব্রিজটার তলায় আছে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে ব্রিজটার তলা থেকে, দেখতেই পাচ্ছ। আর তো আমরা এই ব্রিজের ওপরে একবার অটোটা থামিয়ে একবার বললাম একবার ওপর থেকে নদীটা দেখি কেমন লাগে দেখতে। তারপর ব্রিজ ক্রস করে আমরা চলে এসেছি সুবর্ণরেখা নদীতে। তো নদীটার সিন দেখো, ভিউ দেখো আশেপাশের, খুব ভালো লাগবে দেখতে। ভিডিও করে দে তো, অন আছে ধর, ধর অন আছে ধর, আমাকে ভিডিও করে। হ্যাঁ কি করব?
আমাদের রাতমোহনা দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হচ্ছে সিদ্ধেশ্বরী হিলটপ। এটা একটা পাহাড়ের ওপরে একটা শিব মন্দির আছে। তো পাহাড়টা ছোটোখাটো একটা পাহাড়ই বলা চলে, 500 মিটার উঁচুতে। তো এই পাহাড়ে উঠতে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমি একদম চড়াই উতরাই করতে পারি না, ধকলটা নিতে পারি না। পাহাড়ে ওঠা খুব টাফ ব্যাপার, এতটা ট্রেকিং করে ওঠা। আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো দিব্যি উঠে গেছিলো, কিন্তু আমার উঠতে একটু কষ্ট হচ্ছিল। তবে উঠিনি তা নয়, উঠেছি অনেকটা, পুরোটাই উঠেছি। উঠে শিব মন্দিরেও গেছিলো, একদম হিলটপে শিব মন্দির। আর হিলটপ থেকে যে সিনারিটা যা দেখা, মানে ভিউটা জাস্ট একদম, মানে কি বলবো, অসাধারণ একটা ভিউ। হিলটপের ওপরে যখন আমরা ছিলাম তখন সেখান থেকে যে আশেপাশের দৃশ্যটা একদম দেখার মতন, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে এখানে কাছাকাছি যে এত সুন্দর একটা মানে ভিউ পাওয়া যেতে পারে সেটা আমার ধারণাই ছিল না। পুরো একদম মনে হচ্ছিলো যেন দার্জিলিং গেলে যেরকম পাহাড়ের ভিউ পাওয়া যায় একদম সেরকম লাগছিলো। আর এখানকার রাস্তাগুলো দেখো, ভীষণই সুন্দর রাস্তা, খুবই সুন্দর রাস্তা। আর রাস্তা দুধারে এরকম ফরেস্ট টাইপের একটা ফিলিংস হবে, আর দুধারে এরকম ফরেস্ট, আর মাঝখান থেকে এত সুন্দর পাকা রাস্তা আর একদম স্মুথ রাস্তা। কিছু কিছু জায়গায় রাস্তাও খারাপ ছিল, সেখানে ভীষণ জার্কিং হয়েছে, কিন্তু এই রাস্তাটা একদম স্মুথ ছিল। এবং রাস্তার উপরে দেখা হ্যাপি নিউ ইয়ার বলে লেখাও আছে। তো আমরা একদম যেহেতু 1 জানুয়ারির দিনকেই গেছিলাম, তো একটা নিউ ইয়ার একটা ফিল ছিল। তো খুব ভালো লাগছিল। সব মিলিয়ে এই ট্রিপটা আমরা খুবই এনজয় করেছি। তোমরাও আমাদের সাথে দেখতে থাকো ব্লগটা, অবশ্যই খুব ভালো লাগবে। আমরা এখন আছি সিদ্ধেশ্বরী হিলটপে। তো এখানে আমাদের ওই অটোটা পার্কিং করা হয়েছে। এবার আমরা ট্রেক করে উঠবো সিদ্ধেশ্বরী হিলটপ। অনেকটা উঁচু, কিন্তু আশেপাশের পরিবেশটা দেখো, খুব সুন্দর। ফরেস্ট একটা ফিলিংস আছে। বাবু জ্যাকেট রেখে দিয়ে চলে আয়, খুব গরম লাগছে। যা, আর হাঁটতেও হবে, হেঁটে উঠতে হবে অনেকটা। ওই তো দেখ কাকু আছে বসে, যা না, যার যেই ট্রেক করে অনেক দূর উঠতে হবে। বাবা হাঁপিয়ে যাচ্ছি, একদম ঢালু রাস্তা, এরকম দার্জিলিং এর মতো। এই উঠে 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 হাঁটতে হবে অনেকটা। যাই আস্তে আস্তে হেঁটে হেঁটে। বাবু হাঁটতে পারছিস? এখনো অনেকটা ট্রেকিং বাকি আছে, পুরো ফরেস্ট ভিউ। হেঁটে হেঁটে বাবুর পা ব্যথা হয়ে গেছে। এই কি করছিস আবার ওটা? হ্যাঁ গো, পুরুলিয়ার মতন লাগছে অনেকটা। হ্যাঁ ভালো লাগছে বাবু। অনেক পর্যটক এগিয়ে আসছে, আমরা এখনো উঠতেই পারিনি, হাফ উঠেছি কিনা কে জানে। আমি যাইনি এখনো। এখনো 350 মিটার। বাবা গো, কিন্তু উঁচুতে উঠতে হলেও কিন্তু সিনারিটা খুব সুন্দর, জায়গাটা না, জায়গাটা সুন্দর না। উঁচুতে উঠতে হলে কি হচ্ছে, কিন্তু খুব সুন্দর জায়গা। বাবুরা উঠতে পারছিস? টেনে টেনে তোল। কে কাকে টেনে তুলবে?
তিনজনকে টেনে টেনে তোল। বাবা, আর এখানে পুরো পাথুরের রাস্তা, প্লেন রাস্তা হলে হয়, এই পাথুরের রাস্তা না, এইসব জায়গায় আমিও বাবুর মতন নস্টার পরে না আসলে হবে না। এই জুতো পরে হাঁটতে পারছি না। কত দাদা? এখন আরেকটু যেতে হবে, 10-15 মিনিট। ওরে বাবারে, ফিরেছেন না আসছেন? আমরা একদম হিল টপের ওপরে চলে এসেছি। কুয়াশার জন্য এই জায়গাগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গাগুলো দারুণ। দেখে মনে হচ্ছে আমরা দার্জিলিং এসেছি বোধহয়, এমন লাগছে। দেখে মনে হচ্ছে আমরা দার্জিলিং এর কাছাকাছি চলে এসেছি। সত্যি দার্জিলিং এ তো এরকমই লাগে না? দার্জিলিং এ উঠতে উঠতে যখন উঠি প্রথম তখন এইরকমই লাগে, তো সেটাই মনে হচ্ছে যে আমরা দার্জিলিং এর কাছে এসেছি। এত সুন্দর পাহাড়, মানে সিনারিটা দেখার মতো। উঁচু উঁচু পাহাড়, এখানে খুব কুয়াশার জন্য আসল ভিউটা বোঝাই যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু চোখে তাও তবুও দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে একদম ভিউটা বোঝা যাচ্ছে না কুয়াশাতে। বাবু চলো বাবা, অনেক উঁচুতে আমরা উঠে গেলাম হেঁটে হেঁটে। সিদ্ধেশ্বরী হিল টপে উঠে এই হচ্ছে শিবের মন্দির। এই হচ্ছে শিবের মন্দির। পুজো হচ্ছে। ভিউটা এত সুন্দর যে কি বলবো, পাহাড়ের টপে উঠে ভিউটা জাস্ট দারুণ, কিন্তু কুয়াশার জন্য আমার মনে হয় ভিডিওতে কিছু উঠছে না। আমরা সিদ্ধেশ্বরী যে হিল টপে উঠেছিলাম সেখান থেকে এবার নেমে যাচ্ছি। অনেকটা উঁচু, উঠতে গিয়ে খুবই হাঁপিয়ে গেছিলাম, আস্তে আস্তে নামছি এবার। দেখতেই পাচ্ছ সবাই, খাড়া রাস্তা একবারে, পাহাড়ি রাস্তায় ওঠা চারটিখানি কথা না। তোল তো ফটো ক্লিক করতে কি অসুবিধা? আর তেমন রোদ, শীতকাল তো মনেই হচ্ছে না, গরমে একবার অতিষ্ঠ হয়ে গেলাম। এইসবগুলো তো আমরা এখন যাচ্ছি গালুডি ব্যারেজ। সিদ্ধেশ্বরী হিল ঘোরা হয়ে গেল, এবার গালুডি ব্যারেজ। রাস্তাটা জাস্ট সুন্দর, খুব সুন্দর। আস্তে আস্তে পাহাড়ের ওপরেই উঠছি মনে হচ্ছে, মানে একটু উঁচু, সমতলের থেকে অনেকটা উঁচু চলে এসেছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। কখন জল বেশি হয়? বর্ষার সময়। এটাই গালুডি ব্যারেজ, তাই তো? এটা কি গাড়ি ব্যারেজ? আমরা এখন চলে এসেছি ফুলডুংরি পাহাড়। এটা হচ্ছে ফুলডুংরি পাহাড়। ফুলডুংরি, এখানে সব পিকনিক হচ্ছে। আমরা এখন ফুলডুংরি পাহাড়ের পুরো হিলটপে আছি। তো এই ফুলডুংরি পাহাড়ে বসে বসেই লেখক চাঁদের পাহাড় উপন্যাসটি লিখেছিলেন, এবং এই ফুলডুংরি পাহাড়ের ওপর থেকে এই হচ্ছে ভিউ। খুব বেশি উচ্চতা নেই এই পাহাড়ের,
আমরা এর আগে যেমন সিদ্ধেশ্বরী হিল টপে গেছিলাম, অনেক উঁচু, এটা তার তুলনায় অনেকটাই কম। তো এই পাহাড়ে উঠতে কোনো কষ্ট হয়নি এবং পাহাড়ে দেখারও সেরকম কিছু নেই। তো এই পাহাড়টা আমরা তাড়াতাড়ি করে ঘুরে আমরা চলে গেছিলাম হচ্ছে বুরুডি লেকের ধারে, এবং বুরুডি লেকে আমরা লাঞ্চটা সেরে ফেললাম দেশি মুরগির ঝোল দিয়ে। তো এই সময় বেশ বেশ বিকেল বিকেল একটা ভাবও চলে এসেছিল, কারণ দুপুরটা গড়িয়ে গেছিলো। এখন বিকেল 3:30 মতন বাজে, 4টে মতন বাজে। তো এই সময় আমরা বুরুডি লেকের ধারে এসেছি। আর বুরুডি লেকের দৃশ্য, মানে লেকে যে একটা অপূর্ব দৃশ্য, সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো ভিডিও দেখে। এত সুন্দর দৃশ্য যে আমরা উপভোগ করতে পারবো এটা আমরা আগে ভাবতেই পারিনি। যে বুরুডি লেকের ধারে আসলেই সারাটা দিন এখানে বসেই যে কীভাবে সময় কেটে যাবে সেটা বোঝা খুব দুষ্কর। আর এই লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে, সুন্দর বোটিং। এই যে এখানে অরেঞ্জ কালারের জামা কাপড় পরা অনেক লোকজন, সেগুলো হচ্ছে যারা বোটিং করবে তাদের লাইফ জ্যাকেটগুলো। তো এই লেকটা বিরাট বড় একটা এলাকা জুড়ে, এবং তার সাথে পাহাড় এবং অসাধারণ দৃশ্য। এবং এখানে প্রচুর লোক পিকনিক করতে এসছে বড় বড় বাস নিয়ে। তো নিচে সব গাড়িগুলো রাখা আছে, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। এবং এই বুরুডি লেকের ধারে এই রকম প্রচুর মেলা বসেছে, অনেক রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং প্রচুর লোক এখানে। আসলে 1 জানুয়ারি, তো এখানকার লোকই হোক আর যেখান থেকে লোকই হোক, সবাই এসে এই লেকের ধারেই পিকনিক করছে। ওই জন্য গোটা ঘাটশিলায় এই প্রথম একটা স্থান দেখলাম যেখানে প্রচুর ভিড়, এবং অন্যান্য দর্শনীয় স্থান যে স্পটগুলোতে আমরা গেছিলাম সেখানে লোকের সংখ্যা খুবই কম। কিন্তু এই বুরুডি লেকের ধারে প্রচুর লোক, প্রচুর অনেক লোক, আর প্রচুর লোক এখানে ছড়িয়ে ছিটিয়ে পিকনিক করছে। তো দেখেই বুঝতে পারছো যে বিশাল পরিমাণে, একটা হিউজ পরিমাণে এখানে পিকনিকের আয়োজন চলছে। আর এই লেকের আশপাশটা এরকমই, দৃশ্যটা দারুণ। তবে আমরা বিকেলবেলায় এসেছি, তো তাই জন্য আমাদের আর একটা স্পট ধারাগিরি ওয়াটারফল দেখার কথা। তো এরপর আমরা তাড়াতাড়ি করে আমরা এই বুরুডি লেকটা ঘুরে আমরা ধারাগিরি ওয়াটারফলের দিকে চলে গেছিলাম, কারণ আমাদের আবার বিকেল 5:30টায় ট্রেন কলকাতায় ফিরে আসার। তো আমাদের কোনো জায়গায় বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, যতটা সম্ভব ততটা তাড়াতাড়ি করে ঘুরে দেখে নিতে হবে। এবং এখানকার দৃশ্যটা জাস্ট দেখো, বুরুডি লেকের ধার দিয়ে আমরা যখন অটো করে পাস করছিলাম তখন এই ক্যামেরায় এই দৃশ্যটা আমি ধারণ করেছিলাম। তো এটা খুবই সুন্দর একটা দৃশ্য, মানে সারাটা দিন এই লেকের ধারে আমাদের কেটে যেতে পারে। আর এই লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে, যারা চাইবে তারা বোটিং অবশ্যই করতে পারবে, খুবই ভালো লাগবে। তো আমরা এবার চলেছি ধারাগিরি ওয়াটারফলসের দিকে, সেই জায়গাটা তো আরও। আমরা এখন যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলস। একটু বিকেল হয়ে গেল, একটু রিস্ক আছে। ওই যে আমাদের সামনে গাইড এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, তিনি আবার বলছে এখানে হাতি আছে, হাতি বেরোনোর নাকি টাইম হয়ে গেছে, হাতি বেরোনোর টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে চল। খুব রিস্কে যাচ্ছি, ভয়ও লাগছে, সন্ধে হয়ে গেছে তো, ফট করে সন্ধে হয়ে যাবে। আমরা প্রায় অনেকটা জঙ্গলের পথ অতিক্রম করে ধারাগিরি ওয়াটারফলে এসে পৌঁছে গেছি। তো এমনিতেই সন্ধে হয়ে গেছে, প্রায় 5টা বাজতে চলেছে, আর আমাদের 5:30টায় ট্রেন। তো আমরা ভীষণ তাড়াতাড়ি আসছি, এসে ধারাগিরি ওয়াটারফলটা দেখতেই হবে, এটাই লাস্ট স্পট। তো এরকম পাথরের রাস্তায় আর তাড়াতাড়ি আমি হাঁটতে পারছি না, তো কোনো ক্রমে এসেছি। ভীষণ এবড়ো খেবড়ো রাস্তা, মানে কোনো রকম পাটা স্লিপ করলেই, একদম পড়ে গেলেই মানে কিছু না কিছু একটা জায়গা ক্ষতিগ্রস্ত হবেই। তো সেই ভয় ভয় হাঁটছি, এবং খুবই, মানে কি বলবো, খুবই রোমাঞ্চকর একটা জায়গা। যেমন হালকা হালকা ভয় আছে মনের মধ্যে, আর তেমনই একটা সুন্দর উপভোগ করার মতন জায়গা। তো আমরা এই ধারাগিরি ওয়াটারফলটায় এসেছিলাম, কিন্তু ওয়াটারফলে জলের স্রোতটা খুব বেশি ছিল না, বর্ষাকালেই অবশ্য জলের স্রোতটা হয়। তো এরকম দুর্গম রাস্তায় এসেছি, মনে মনে একটু ভয়ও ছিল, হাতি বেরিয়ে যাওয়ার ভয়। তো সেই ভয় নিয়েই আমরা আজকের এই স্পটটা দেখে আমার এই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার এই ভিডিওটা কেমন লাগলো লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবে। তো এরপরে আর কোনো ভিডিও আমি নিতে পারিনি, কারণ সন্ধে হয়ে গেছিলো, একদম চারিদিক অন্ধকার হয়ে গেছিলো। তো আমরা কোনো রকমে ধারাগিরি ওয়াটারফলটা দেখে আমরা অটোতে উঠে সোজা স্টেশন থেকে বাড়ি, মানে হাওড়া।